হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলেন কি জানতে চান? আচ্ছা ঠিক আছে। আ আমার হচ্ছে আ একটা বিড়াল ছিল। এটা আপনার প্রায় ১ মাস হবে। ১-১.৫ মাস হবে আরকি। তো বিড়ালটা আপনার হঠাৎ করে হারায় যায়, বুঝছেন? কিন্তু ওই আমি হচ্ছে আপনার YouTube এ কিছু ভিডিও দেখি তো যে আঁচড় থেকেও হইতে পারে র‍্যাবিস। হ্যাঁ, যে আমি ভিডিওটা তো দেখেছি অনেক দেরিতে। আমার বিড়ালটা হঠাৎ করে উধাও হয়ে যায়। আমি ওর মানে কিছু পাইনি আরকি, খুঁজেই পাইনি। তো তখন দেখা গেছে ও তো আমার গায়ের উপর উঠতো, ইভেন পায়ের উপরেও আপনার উঠতো। তো হালকা একটু তো আঁচড়ের যেমন চুলকালে যেমন চামড়ার উপর যেমন সাদা এমন তো দাগ পড়তেই পারে। তো আমি আরকি ভ্যাকসিনটা শুরু করি হচ্ছে ১ মাস পরে। আচ্ছা, মানে আপনার ভিডিওটা দেখার পরে আরকি। আচ্ছা। আর আমি এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে। আপনার ভিডিও দেখে আমি প্রস্তুতি নিচ্ছিলাম যে এখন ভ্যাকসিনটা নিবো। আর সেদিনই একটা বিড়ালের আঁচড় লাগে। তবে সেই বিড়ালটা সুস্থ। আমি প্রায় এই যে আজও দেখতেছি ২৮ দিন আমার হয়ে গেছে। এখনো এই বিড়ালটা সুস্থ আছে। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তো ভ্যাকসিন নেওয়ার পরে আরকি। তো এখন ঘটনা হচ্ছে মূলত আ পূর্বের বিড়ালটা নিয়ে আমার আসলে টেনশন বেশি। কারণ অলরেডি সেটা ১ মাস হয়ে গেছে। আর আমি যে দেরিতে ভ্যাকসিনটা নিলাম, এখন এটায় কোনো সমস্যা হবে কিনা? আর আমার হচ্ছে ৫ তারিখে আমি মার্চের ৫ তারিখ থেকে শুরু করি ০ দিন। তারপর ৮, ১২, ১৯ এখন সামনের মাসের ২ তারিখে একটা আছে, এটা হচ্ছে ৫ম ডোজ। আমি কি ৪ টা ডোজই দিব নাকি ৫ম ডোজটাও ক্লিয়ার করব? এটা একটা বিষয়। আচ্ছা, আচ্ছা। আর হুম, বলেন। যে বিড়ালটা ২ টা বিড়ালের ঘটনা, ১ম বিড়ালটা তো হারাই গেছে। ওটা তো সন্দেহবশত আরকি অ্যা দেওয়া। আর ২য় বিড়ালটা তো আঁচড় দিছে। আমি সেজন্য দিয়ে নিছিলাম। তবে এই বিড়ালটা সুস্থ। এটাতে আমার মনে হচ্ছে না জলাতঙ্ক আছে। তবে পুরো এই বিড়াল না, আমার একটু সন্দেহ, কারণ যেহেতু হঠাৎ করে হারিয়ে গেছে, বিড়ালটা হয়তোবা ডেথও হয়ে যেতে পারে। আর আমি তো দেরিও করলাম প্রায় ১ মাসের মতো। তো পূর্বের বিড়াল থেকে আমার কোনো সমস্যা হবে কিনা? আর ভ্যাকসিন নিতে দেরি করলাম কিনা, বা আ এর জন্য আবার পরবর্তীতে র‍্যাবিস হওয়ার সম্ভাবনা আছে কিনা? এজন্য আরকি আপনার কাছে জানা আরকি। না, ভ্যাকসিন দেরিতে শুরু করলেও আপনার মানে সমস্যা নাই। কারণ র‍্যাবিস মানে যাদের হয় মানে লক্ষণ যখন চলে আসে, এটা তো আপনি শুনছেন না? যে র‍্যাবিসের লক্ষণ যখন আমি চলে হ্যাঁ, আসে, হ্যাঁ, মোটামুটি আপনার অনেক ভিডিও দেখছি। হ্যাঁ, লক্ষণ চলে আসলে সেই হ্যাঁ, ক্ষেত্রে ভ্যাকসিনের আর কোনো রোল নাই। এখন লক্ষণ আসার আগে যেকোনো সময় আপনি ভ্যাকসিন দিতে পারবেন। আর ভ্যাকসিন দেয়ার যদি ৭ দিন পার হয়ে যায়, মানে ধরেন আপনি তো ৫ তারিখে শুরু করছেন। এই মাসের ৫ হুম, তারিখ থেকে শুরু করছেন। আপনি ৮ তারিখে দিছেন, ১২ তারিখে যখন দিছেন, তখন থেকে হচ্ছে আপনার মানে ১২ তারিখে হচ্ছে 3rd শটটা যখন দিছেন, ওই সময় থেকে হচ্ছে হ্যাঁ। আপনার অ্যান্টিবডি মানে গ্রো করা শুরু করে দিছে আরকি। মানে আপনি যেই বিপদের আশঙ্কাটা করছেন এখনো, যে আমি যে দেরি করে দিলাম, এখন আমার আবার হয়ে যায় কিনা? সেই ভয়টা মানে এই চলতি মাসের ১২ তারিখেই হয়ে গেছে। আর আমার মধ্যে এখন তো তেমন কোনো লক্ষণও নাই। আমি তো একদম সুস্থ আছি। এখন এটা তো পরে আর গ্রো করার কি সম্ভাবনা না, আছে? না, না। পরে এরকম কোনো ঘটনার প্রমাণ নাই। কারণ ৭ দিন থেকেই একদম মানে ভালো পরিমাণে অ্যান্টিবডিটা হচ্ছে ডেভেলপ করা শুরু করে, এলাবেট করা শুরু করে। এটা মানে ক্রমান্বয়ে বাড়তে থাকে আরকি, হ্যাঁ? ৭ থেকে ১৪ দিনে একদম পূর্ণ মাত্রায় হয়ে যায়। আপনি ওই বিপদসীমার একদম বাইরে। বুঝতে পারছেন? আর ঘটনা হচ্ছে আ ২৮ তারিখে ২৮ তম দিনের ভ্যাকসিনটা কি দিতে হবে? ৫ টা যে লিখা আছে আপনি তো ওখানে দেখলাম। মাংসেই দিতেছেন সবগুলা নাকি? হ্যাঁ, মাংসেই তো দিচ্ছে। আচ্ছা। আমার এখানে সেইভাবে এনারাও তো জানেও না হয়তোবা আচ্ছা, ডাক্তাররা। মাংসে দিলে আপনি ৫ টা দিয়ে ফেলা উচিত। হ্যাঁ? ৫ টা দিলে ভালো। তারপরে অনেক ক্ষেত্রে আচ্ছা, মেডিকেল আমি অফিসাররা দেখলাম আপনি করে না। বলছিলেন কোন ভিডিওতে যেন ৪ টার ৪ কথা টা দিলেও যেরকম হয় বলছেন। কিন্তু ৫ টা দিয়ে ফেলা ভালো আরকি। মানে অনেকের ক্ষেত্রে ওই যে মেডিকেল অফিসাররা আমরা দেখছি যে ৪ টা মানে যাদের বয়স হচ্ছে ৩০ এর কম, তাদেরকে ৪ টা দিলে হয়। আবার রিগের সাথে যদি দেয় সেক্ষেত্রে ৪ টা দিলে হয় আরকি। আ আচ্ছা, রিগটা এটা কি? রিগটা হচ্ছে একটা রেডিমেড অ্যান্টিবডি আরকি। যেটা হচ্ছে আপনার টিকা দেয়ার এই যে ৭ দিন পরে যেটা মানে 3rd শট নেয়ার পরে যেটা গ্রো করছে আপনার বডিতে সেটা হচ্ছে তাৎক্ষণিক ঢুকিয়ে দেয় আরকি। অনেক ক্ষেত্রে এমনটা হয় না যে আপনার একটু দ্রুততম সময়ে আপনার আক্রান্ত হওয়ার চান্স থাকে।
কারণ র্যাবিসটা তো আমি তো হচ্ছে রিগটা দিইনি। আচ্ছা তাহলে কি আমার সমস্যা হবে নাকি? আপনার তো যে ক্যাটেগরি এটা রিগের সাথে তো যায় না। রিগ হচ্ছে আপনার ওই যে 3rd ক্যাটেগরিতে যদি পড়ে এরকম যদি মাল্টিপল এরকম স্ক্র্যাচ তারপর হচ্ছে বাইট যদি হয়, দেখা যায় অনেক গভীর যদি ক্ষত হয় সেক্ষেত্রে আপনার তো জাস্ট হচ্ছে খামচির দাগ, তাই না? অ্যাব্রেশন যেটাকে বলে আরকি ঘষা দাগ। তো ধসা দাগ এখন এটা আমার দেওয়াও ঠিক হচ্ছে কিনা? আমি একটা ডাক্তার দেখলাম বলল 99% কুকুরের দ্বারা আক্রান্ত হয়। হ্যাঁ, মানে বিড়ালের এইটা দ্বারা হয় নেয়া খুব ঠিক কম। হচ্ছে কিনা এটা মানে সন্দেহবশত দেয়া যায়। আর আপনি যে ঘটনাটা বর্ণনা করলেন যে আপনার বিড়ালটা হচ্ছে সাডেন এটা দেখা যায় মানে হারাই হয়ে গেছে গেছে। আরকি। এটা দেখা যায় abscond আ মানে হয়তো চলে গেছে এখান থেকে যেটাই হইছে। এখন তো একটা হতে পারে বা মারাও সন্দেহের যেতে মধ্যে পারে। হ্যাঁ, হ্যাঁ। জানি না। সন্দেহের মধ্যে তো আপনি আছেন, তাই না? এই সন্দেহের মধ্যে থাকলেও হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। আপনার র‍্যাবিসের টিকা দেয়ার মানে সুযোগ আছে। আর এটা এমন না যে আপনি দিলে আপনার ওই যদি ওই প্রাণীটা যদি র‍্যাবিড না হয়, আপনার ক্ষতি হবে এরকমটাও না। বুঝতে পারছেন? কারণ এই টিকাটা কিন্তু আপনার ওই যে কামড় পূর্ববর্তী টিকা হিসেবেও নেয়া যায়। মানে যারা এখনো কামড়-আঁচড় খায় নাই, তারাও দেখা যায় হ্যাঁ, ওইটা হ্যাঁ। নিতে পারে। বুঝতে পারছেন? তো এই টিকাটা ২ ভাবে নেয়া যায়, একই টিকা। এমন না যে কামড়ের আগে একরকম, পরে একরকম, এরকম না। তো এটা নিয়ে ফেলছেন, সন্দেহের মধ্যে আর থাকলেন না, এটা ভালো। আর আর আরেকটা ঘটনার কথা যে বললেন যে, এই যে হুম, টিকা চলাকালীন হচ্ছে এই মানে আরেকটা প্রাণীর সংস্পর্শে আসছেন, বিড়ালের, ঠিক না? তো এখন হ্যাঁ, আমি তারপরে আরো তাড়াতাড়ি দিছি। যেদিন দিছে তার পরের দিন থেকে শুরু করছি। আচ্ছা সেই ক্ষেত্রেও কোনো ভয় নেই। মানে টিকা এই বিড়ালটা সুস্থ আছে। আচ্ছা, সেটা তো প্লাস পয়েন্ট। আর এমনিতে হচ্ছে যে মানে এমনও ইয়ে নেই। আপনার টিকা চলাকালীনও যদি আপনি এরকম মানে দেখা যায় এক্সপোজার আপনার হয়, এই সেই হ্যাঁ, ক্ষেত্রে এই বিড়ালটা মানে আঁচড় দিছিল সেখানে আমি আবার হাতে টিপে, টিপে রক্ত বের করছি সামান্য। রক্তটাও বের হইছিল না। তবে আমি একটু টিপলাম দেখি তো রক্ত বের হয় কিনা। তারপর দেখি সামান্য বের হইছে। তখন আমি বললাম তাহলে দিয়ে দেওয়াটাই ভালো। হ্যাঁ, ভালো ডিসিশন নিছেন। হ্যাঁ, দিয়ে ফেলছেন এটা ভালো। আর এই টিকা আর আমি চলাকালীন এমনিতেও দিতাম মানে প্রিপারেশন নিচ্ছি যে দিব যেহেতু আগের বিড়ালটা হারিয়ে গেছে। সেই মুহূর্তে আর কি মানে দেওয়ার আগের দিনই বিড়ালটা আঁচড় দিছে নতুন বিড়াল এটা। যে কারণে আমি আরো কনফার্ম হলাম যে না দিতেই হবে। যে কারণে আমি 5 তারিখ থেকে দেওয়া শুরু করি। এখন আমার 4টা ডোজ অলরেডি কমপ্লিট। এখন আর একটা ডোজ 28তম দিনে। আবার কিছু কিছু দেখলাম ডে 90 নিয়েও একটা বলা আছে। এটা কি বুস্টার ডোজ নাকি? ওটা হচ্ছে আইডি দেয়ার ক্ষেত্রে আরকি। এটা অপশনাল। আমি কি 5টা দিলেই মোটামুটি ৫ টা শেষ দিলে নাকি? মাংসে ৫ টা দিলেই হচ্ছে আপনি একদম ৫ বছরের সুরক্ষা পাবেন। আর এখানে ওই যে বিষয়টা মানে ১ম এ আপনার যে বিষয়টা আপনি শেয়ার করছেন যে টিকাটা যে দেরি করে দিচ্ছেন বা দিলেন, এতে করে আপনার টিকার কার্যকারিতাটা নষ্ট হবে কিনা বা টিকাটা দেয়া যায় কিনা? অনেক ক্ষেত্রে এরকম ওই যে হাসপাতালে গেলে আপনাকে ফিরাই দিতে চাবে। এই যে তো সেটার রেফারেন্স আমি আপনাকে দিয়ে দিচ্ছি। WHO এর যে পজিশন পেপার ২০১৮ সেটার রেফারেন্স দিয়ে দিছি। আপনি দেখে নিয়েন, হ্যাঁ? এখানে বলা আছে যে ১২ মাসের মধ্যে আপনার যেকোনো সময় টিকা দেয়া যায়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ঘটনা সেটা হচ্ছে আগের বিড়ালটা একবার মানে দরজা খোলার পর ঢুকতে নিছিল। তো আমার আব্বু দরজাটা বন্ধ করতে নিছে। এখন দরজার কোন অংশ লাগছে আমার আব্বুর পায়ে। সেখান থেকে আবার রক্ত বের হইছে। এখন এখন সন্দেহ যে বিড়ালের আঁচড়ে ওটা রক্তটা বের হইছে নাকি দরজায় দিয়ে আরকি মতনৈক্য আছে। তো আব্বু তো ভ্যাকসিন দেয়নি। এখন কি আব্বুর দেওয়া উচিত কিনা? এখন আসলে রিস্কে আমার থাকা আব্বুরও উচিত তো না। কারণ চিন্তা। এটা তো এমন একটা সমস্যা, এটা তো হয়ে গেলে তো আর কিছু করার নাই। এজন্য ১% রিস্কের মধ্যে থাকা উচিত না আরকি। আহ, আর এটা হচ্ছে ঘটনা হচ্ছে যারা যে রক্ত পাতলার ওষুধগুলো খায় যেমন আমার আব্বুর হার্টে রিং আছে হুম, হুম। দেন হচ্ছে আপনার ইকোস্প্রিন এগুলো খায় এগুলোর ক্ষেত্রে তো ভ্যাকসিনের কোনো সমস্যা নাই না না এরকম কোনো ভ্যাকসিনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই এইরকম কোনো ইয়ে তো পাওয়া যায় না। এরকম কোনো এভিডেন্স নাই। জাস্ট হচ্ছে স্টেরয়েড এর কথা কিছু লিখছে। স্টেরয়েড কিছু মেডিসিন আছে। সেগুলোর ক্ষেত্রে হয়তো টিকার কার্যকারিতা কমতে পারে। তবে এরকম একবারে ক্লিনিক্যাল প্রমাণ নাই যে এটার জন্য যে সমস্যা হয়। এই ব্লাড থিনিং এজেন্ট এর সাথে এই মানে টিকার ওরকম কোনো তো ইয়ে নাই। আর আরেকটা আপনার ভিডিওতে দেখছিলাম সেটা হচ্ছে মানে গুরুতর যে মানে কামড়টা হয় সেই ক্ষেত্রে আপনার যদি রিগটা না দেয় এরকম রিগ না দেওয়ার কারণেও একজনের নাকি জলাতঙ্ক হয়ে নাকি ডেথ হয়ে গেছিল এরকম ঘটনা আছে নাকি হ্যাঁ, গুরুতর বলতে কোনটা? ওই যে বললাম না যে আপনার মাল্টিপল এরকম স্ক্র্যাচ বাইটস এরকম থাকবে। এটা একটা এখন ব্যাপার। ঘটনা হচ্ছে আমি আরেকটা বলি আমার আম্মুর হচ্ছে 2018 সালের দিকে একটা বিড়াল পাগল আর কি ওটা জলাতঙ্ক আক্রান্তই ছিল মানে আমার এলাকাতে প্রায় 5-6 জনকে কামড় দিছে ওটা জাম করে এসে আমার আম্মুর এখানে মাংসর এখানে কামড় দিয়ে মনে করেন যে একদম অনেকখানি ক্ষত হয়েছিল তো সেই ক্ষেত্রে আম্মু তো রিগ নিয়েছিল না তবে 5টা ভ্যাকসিন নিয়েছিল
আম্মু তো এখনো সুস্থ আছে। এখন ওটার জন্য কি এখন টেনশন করবো কিনা এটা বলতেছি। না। ব্যাপারটা মানে আমি একটু আগে কিন্তু আপনাকে এক্সপ্লেইন করছি। তারপরে আমি শর্ট এ একটু বলি। এটা হচ্ছে কি আপনি টিকা যখন এই যে 3rd শটটা ৭ম দিনে নেবেন, ওই সময় থেকে হচ্ছে অ্যান্টিবডিটা গ্রো করা শুরু করে। রিগটা কেন দেয়া হয়? মানে কখন দেয়া হয়? আপনার আম্মুর কোন জায়গায় হচ্ছে কামড় দিছে? এটা হাঁটুতে। হাঁটুতে। তো সেই ক্ষেত্রে আসলে ইনকিউবেশন পিরিয়ড বোঝেন কিনা? হ্যাঁ, ভাইরাসটা গ্রোথ হওয়ার যে সময়টা আরকি। হ্যাঁ। তো ওই সময়টা কিন্তু র‍্যাবিসের নির্দিষ্ট না। এটা যদি আপনার দেখা যায় একদম আ মানে লোয়ার পার্ট এ আপনার বডি পার্ট এ হয়। ধরেন আপনার একবারে কানি আঙ্গুল, একবারে কনিষ্ঠ যে আঙ্গুল আছে হুম, পায়ের সেটাতে যদি হয় বা বৃদ্ধাঙ্গুলি সেটাতে যদি হয়, সেটার ইনকিউবেশন পিরিয়ড যেমন আপনার হাতের আঙ্গুলে কামড় দিলে বা হচ্ছে ঘাড়, মাথা, মুখ, ঠোঁটে কামড় দিলে কিন্তু ইনকিউবেশন পিরিয়ড একরকম থাকবে না। সেটা ওই যে বিপদসংকুল যে জায়গাগুলো সেগুলো হচ্ছে আপনার এই যে মাথা, মুখ, ঘাড়, তারপর হচ্ছে আপনার এরকম ঠোঁট, গাল, গলা, হ্যাঁ? এই সম এই হ্যাঁ, এই জায়গাগুলোতে যদি আপনার কামড়াচড় দেয়, এটা যদি ক্যাটেগরি 3 তে পড়ে, আর যদি ক্ষতটা খুব গভীর হয়, সেই ক্ষেত্রে হচ্ছে নির্দেশনা আছে যে আপনার রিগ দেয়ার। রিগটা বললাম না একটু আগে যে একটা রেডিমেড অ্যান্টিবডি। কারণ এই ক্ষেত্রে সন্দেহ থাকে যে ৭ দিন আগেই আপনার রাবিস হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? এইজন্য রিগটা ঐদিনই দিয়ে দেওয়া হয়। মানে একটা রেডিমেড অ্যান্টিবডি যেটা ও হচ্ছে টিকা ৭ দিনে তৈরি করবে। টিকাও করে, টিকা ৭ দিনের সময় করে। যখন আপনি 3rd শটটা নিবেন। কিন্তু ওই রিগটা হচ্ছে রেডিমেড। মানে যেটা ৭ দিন পরে টিকাটা করবে এটা হচ্ছে ১ম দিনই ঢুকিয়ে দেওয়া হয়। তো যদি টিকা দেওয়ার পরে ৭ দিন পার হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তো রিগের আর দরকার নেই। আমি বুঝাতে পারছি মনে হয়। সেক্ষেত্রে হ্যাঁ, তাহলে সেজন্য তাহলে আমার আম্মু তো সেফ তাইলে। এখন আর রিগের টেনশন না করাটাই ভালো। হ্যাঁ, আপনি যদি রেফারেন্স চান আমি রেফারেন্সটা আমি আপনাকে এখনই দিয়ে দিচ্ছি। এই যে আপনি পড়ে নিয়েন ঠিক যে আছে, ৭ দিন দিয়ে দিন পরে আমি দেখবনি। ৭ দিন পরে এই যে আর রিগ নেয়া লাগে না। আ রিগ প্রয়োজন হয় না। কারণ আর আমার হচ্ছে এমনিতে তো ইমিউনিটি নেই। আচ্ছা, কারো হাই প্রেশার এগুলা থাকলে এগুলোর সাথে কি এটার ভ্যাকসিনের তো কোনো সম্পর্ক নাই না? না আমার তো হাইপারটেনশন হাই এর প্রেশার আর হচ্ছে আর ফ্যাটি লিভার আর কোলেস্টেরল হাই আছে। এক্ষেত্রে আমি যে ৫ টা ডোজ নিবো, ৫ম ডোজ এটা আবার ধরেন আমার মধ্যে মানে জলাতঙ্ক র‍্যাবিস নাই। সন্দেহের বশে দিচ্ছি। এক্ষেত্রে কি কোনো ভবিষ্যতে জটিলতা আসবে কিনা? আ ভ্যাকসিন তো আসলে সব ক্ষেত্রেই নিরাপদ। এরকম কোনো তথ্য মানে অন্তত মানে আমার নলেজে নাই। যে এরকম সমস্যা হলে ওই জাস্ট হচ্ছে কিডনি দেখা যায় ট্রান্সপ্লান্ট যাদের হইছে বা ওই যে মানে খুব হ্যাঁ, কমপ্লেক্স যেগুলা কিডনি পেশেন্ট, হ্যাঁ? সেই ক্ষেত্রে হয়তোবা আমি বলতাম যে আপনি কোন ফিজিশিয়ান এর সাথে কথা বললে সেক্ষেত্রে আপনি ডিসাইড করেন। তো এখন আপনি যেটা বলছেন সেটা মানে এর চেয়ে আরো গুরুতর পেশেন্ট যারা আছে ওরাও দিছে। এটা আমার এক্সপেরিয়েন্স ও আছে। ইয়ে হচ্ছে। তো সেক্ষেত্রে এটা ওরকম মেজর সমস্যা না, হ্যাঁ? আচ্ছা, আরেকটা হচ্ছে আমি যে ভ্যাকসিনটা দিলাম এটা কি একই হাতে দিতে হবে আর একই সময়ে প্রত্যেক ডোজ? আমি তো আপনার দুপুরে একই সময় দিইনি। ধরেন ডে 0 তে আমি যে সময়টা দিছি দুপুর ১২ টায়। ডে ৩ এ যেয়ে আবার দিছিলাম দুপুর ২ টায়। আবার একবার দিয়েছি বাম হাতে, একবার দিয়েছি ডান হাতে। এটার সাথে তো কোনো সম্পর্ক নাই, না? মাংসপেশির। না। ওই সেম দিনে হইলেই হবে। সেম দিনে হইলেই হবে যেকোনো আবার সময় হইলেই যেকোনো হচ্ছে। সময় হইলে হবে। আবার ওই যে যেটা বলছেন যে এক হাতে আপনি ৫ টা ডোজই আপনি একই হাতে দিতে পারেন। এমন কোন র‍্যাবিস মানে ওই যে WHO এর এমন কোন নির্দেশনা আমরা পাই নাই। যেটার মধ্যে লিখছে যে ওই অবশ্যই হাত চেঞ্জ করে দিতে হবে। তবে চেঞ্জ করে দিলে একটা সুবিধা কি? ওই যে অনেক ক্ষেত্রে ওই ১ম ডোজগুলোতে একটু আর্লি থাকে না? ৩-৭, ৫ সরি ০-৩, হুম। ৭ তো সেক্ষেত্রে চেঞ্জ করে দেয়া ভালো আরকি। কারণ এক হাতে তো ব্যথাই থাকে। অনেক ক্ষেত্রে এরকম হয়। হ্যাঁ, ব্যথা থাকার জন্য আমি পরবর্তীতে হাত চেঞ্জ করছিলাম। আর যিনি দিয়ে দিচ্ছিল আপনার একটা ভিডিওতে দেখলাম ওটা ওই যে ঝাঁকাইলো। আমি তো ওটা আমার একটু সন্দেহ লাগলো। তখন আমার দেখি তো আপনার ভিডিও দেখে ভয় পেলাম যে ঝাঁকাইছে সেটা আবার মানে অটোমেটিক তো ২ মিনিটের মধ্যে মিশে যায়। ওই যে আপনার ২ থেকে ৩ ভ্যাকসিনটা। মিনিট সময় দেওয়া উচিত আরকি। এখন ও তো এখন প্যারামেডিক্যাল ডাক্তার, এখন হয়তো এটা উনি জানে না। যে কারণে উনি তো ঝাঁকাইলো। এতে আবার কি আমার ওটা ওষুধের কার্যকারিতা ঝাঁকালে থাকলো মানে কিনা? ওরকম না। একবারে vigorously যে একবারে মানে খুব মানে জোরে সোরে ঝাঁকাইছে এরকমটা না হইলে সমস্যা হয় না। ওই বেশি ঝাঁকাইলে সমস্যা হয় কি ওই যে ওইটা ওই একটু ফোম হয়ে যায় আরকি। তো ফোমটা হইলে আপনার পরবর্তীতে ফোড়া বা এরকম লোম ফোড়া হওয়ার চান্স থাকে। এইটুকু হয় আরকি। আ তাতে কি এখন সেফ? মানে উনি ঝাঁকাইছে তাতেও আমার সন্দেহ করার কোনো কারণ নাই। না ওরকম না। হালকা পাতলা তো সবাই ঝাঁকি। এটা আসলে র‍্যাবিস হচ্ছে এমন একটা সেনসিটিভ একটা ব্যাপার। এই ভ্যাকসিনের ব্যাপারগুলা আপনি দেখবেন আমার ভিডিও যদি দেখে থাকেন মানে মানে মেক্সিমাম হচ্ছে অনিয়মের শিকার এরকম হচ্ছে। প্রায়ই হচ্ছে। কারণ এই তথ্যগুলা তো আসলে আ মানে আ বুঝি না মেডিকেল অফিসাররা এগুলা এড়িয়ে যায়। তারা হয়তোবা তারা ঠিকমতো ইয়ে করে না। আর অনেকের সাথে আমার কথা হয়। আমার থেকে ওই তথ্যগুলা নিয়ে যায়।
এগুলো এমন না যে আমি মানে নিজ থেকে নিয়ে আসছি বা এরকম এগুলো ডেস্ক রিসার্চই। বসেই রিসার্চ করা যায়। ইয়ে থেকে নেয়া যায়। তবে এগুলো আরো সচেতনতা আসলে মানে বৃদ্ধির প্রয়োজন। এই বিষয়গুলো আরো মানুষ মানে আরো ছড়ানোর প্রয়োজন আরকি। তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। না ওটা নিয়ে চিন্তা করবেন না। ঠিক আছে? ওটা সমস্যা হবে না। যদি না খুব বেশি আর ইয়ে হচ্ছে করে থাকে। যে দোকান থেকে নিচ্ছি উনি তো ফ্রিজ থেকেই দিচ্ছে। আবার একটা দেখলাম ফ্রিজে রাখতে হয় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন ধরেন নরমালি আমি যে নরমালি হুম, রাখলেই হয়। নরমাল ফ্রিজ যে ইয়েটা আছে নরমাল ফ্রিজ। হ্যাঁ নরমালি রাখছিলাম। হুম, হুম। আর তাহলে আমি নেক্সট যে 5 নাম্বার ডোজ দিব আমি ওনাদের তাহলে জিজ্ঞেস করে নিব যে ওনারা যে ভ্যাকসিনটা কি বাইরে রাখে কিনা বা ওনারা আসলে আনার পরেই ফ্রিজে রাখে কিনা এর ব্যাপারটা একটু কনফার্ম হতে হবে। এগুলো আসলে আর হচ্ছে যদি ওই সিটিতে যদি হুম, ইয়ে হয় বা ওই যে রাস্তার সাথে যদি ফার্মেসি গুলা হয় সেক্ষেত্রে সেটা হয়। কারণ আ কোম্পানির যে গাড়িগুলা আসে সেখানে তারা কিন্তু প্রপার হ্যাঁ কোল্ড চেইন মেইনটেইন করে নিয়ে আসে। এরকম একটা কোল্ড চেম্বার থাকে তাদের গাড়ির মধ্যে। তো সেখান থেকে ওরা দিলেই ওরা আবার ফ্রিজে ঢুকিয়ে নেয়। সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না আরকি। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে এরকম ইয়ে করে মানে এটা নেগলিজেন্স যদি নিয়ে আসে, অবহেলা করে না ঢুকায় তাহলে তো এটা তার দায়ভার। কিন্তু কোম্পানি ভালোভাবে নিয়ে আসছে। আমি দেখছি আমি এগুলো নিয়ে তো একসময় কাজ করছি। এগুলো দেখছি যে ওরা সুন্দরভাবে নিয়ে আসে। কিন্তু এখন ফার্মেসি ওয়ালারা কি করে সেটা তো আর বলা যায় না। আর হচ্ছে আর পঞ্চম ডোজ বা চতুর্থ ডোজ যেটা মানে চতুর্থ ডোজ তো আমার হয়ে গেছে পঞ্চম ডোজ দেওয়ার তাহলে বলতেছেন যে দেওয়া উচিত আর কি দিলাম ধরেন দেওয়ার পর সেটা কি আমাকে পরবর্তী 3 মাসে যদি আঁচড় কামড় লাগেও তারপরেও তো কোনো সমস্যা হচ্ছে না আর 5 বছর মনে হয় এটা সুরক্ষা দিবে তো পরবর্তীতে ডে 0 আর ডে 3 দিলেই হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। যদি 3 মাস অতিক্রম হয়ে যায় আর কি ৩ মাস পার তারপরে হলে। যদি আঁচড় বা কামড় হয় হুম, হুম। সেটা আমাকে মোটামুটি 5 বছর সুরক্ষা দিচ্ছে তাই না? হ্যাঁ, ৫ বছর। আপনি কি ওই রেফারেন্সটা দেখতে চান? ওটা আমি আপনার ইউটিউবে এগুলো দেখেছি তা এগুলো আমি তো একটু অসংখ্যবার কনফার্ম হয়ে দেখানো গেলাম হয়েছে। আচ্ছা তারপরে আমি আপনাকে দিয়ে রাখতেছি, হ্যাঁ? আর আপনাকে দিয়ে রাখতেছি আপনি আচ্ছা দেখে ঠিক নিন। আছে দিয়ে রাখেন আর হচ্ছে 28তম মানে দিন 14তম মানে যারা 4টা দেয় তাদের ক্ষেত্রেও কি 5 বছর 3 মাস এরকমই? এটা আসলে বললাম না আপনি যে সমস্যাগুলোর কথা বললেন যে আপনার ওই যে ফ্যাটি লিভার, হাইপারটেনশন তো সেক্ষেত্রে আ হুম, মানে আপনার ইমিউন সিস্টেম বলেন বা যেটাই বলেন একটু তো ইয়ে আছে। তো সেই ক্ষেত্রে ৫ টা দিয়ে ফেলাই বেটার। ওই যারা একটু মানে মোটামুটি একটু তাগড়া টাইপের আছে মানে কোন রকম অন্য কোন সমস্যা নাই। শারীরিক কোন সমস্যা নেই। ওদের ক্ষেত্রে মানে আমরা দেখছি যে ৪ টা মানে অনেক ক্ষেত্রে মেডিকেল অফিসাররা সাজেস্ট করে। ৪ টা দিলেও হয়। এখানে ৪ টা বা ৫ টা এখানে আপনাকে এই রেফারেন্সটা দিয়ে রাখছি। আপনি দেখিয়েন। এখানে ৪ টা বা ৫ টা এরকম বলছে। ৪ টাও দেয়া যায়, ৫ টাও দেয়া যায়। তবে ৫ টা দিয়ে ফেলা ভালো। 4টা দিয়ে ভালো এটার কোনো ইফেক্ট আমার পড়বে না তাই তো? না, না ইফেক্ট পড়বে না। এটা বেশি মানে ইমিউনিটি যাদের ভালো থাকে সেই ক্ষেত্রে ওই যে মেডিকেল অফিসাররা এরকম ডিসিশন নেয় আরকি যে তোমাকে ৪ টা দিলেই হবে। এখন যেহেতু আপনি মানে অন্য কিছু সমস্যা আছে আপনার সেই ক্ষেত্রে আপনি ৫ টা দেয়া আপনার জন্য মানে এটা ভালো আরকি। আর আমি আমি আপনার অনেক আগে 2016 সাল 17 সালের দিকেও এরকম 5টা দিছিলাম। ওটা সন্দেহের উপরই ছিল। আচ্ছা, তো আচ্ছা। আমি ভাবতেছি ওই এক্সট্রা দেওয়ার জন্য ওই জন্য কারণেই কি আমার পরবর্তীতে হাইপার টেনশন আর ফ্যাটি লিভার কোলেস্টেরল হইলো কিনা এমন মানে কোন আপনার একটা ভিডিওতে আমি দেখছিলাম যে বলছিলেন যে বলে নাই WHO তারপরেও হতেই তো পারে যেমন করোনার টিকা দেওয়ার পর অনেকের সমস্যা যেমন এই জন্য আমার কি সন্দেহ আপনার ভিডিও দেখার পর সেটা হচ্ছে যে আমার তো জাস্ট এগুলো রোগ মানে ছিল না। একটা প্রিজাম্পশন ভাই। এটা মানে আমিও এমন দেখা যায় মানে হায়ার লেভেল বা হচ্ছে আমি কোন সায়েন্টিস্টও না। আমি কোন এমবিবিএস চিকিৎসকও নই। আমি জাস্ট একজন সাধারণ মানে মানে ইউনানি ফিজিশিয়ান মানে বিকল্প ধারার চিকিৎসক। তো আমি এগুলা হ্যাঁ অ্যাজিউম করা আমার জন্য ঠিক না। আমি কিন্তু যা বলি মানে রেফারেন্স বেসড। তো সেটা যেটা হ্যাঁ আমি রেফারেন্স দিয়ে যেটা আপনাকে মানে ওই যে এই ভিডিওটা আপনি দেখছেন বা এখন যেটা আপনাকে বলতেছি সেটা কিন্তু কোন রেফারেন্স নাই যে এরকম হইতে পারে। এরকম কোন দেখা না যায় দলিল হইতে প্রমাণ নাই। এটা এটা বলছিলেন হ্যাঁ অনুমান। এটা সত্য। এটা কিন্তু অনুমান। কিন্তু এটা দ্বারা কিন্তু ভয় পাওয়া যাবে না। অনেকেই দেখা যায় এই মানে দেখা যায় মানে এইটা এই কথা নিয়ে আতঙ্কগ্রস্ত হয়। কিন্তু এটা তো কোন রেফারেন্স এর উপর বেস করে আমি বলি নাই। এটা হচ্ছে জাস্ট হচ্ছে প্রিজাম্পশন। একটা অনুমান। হইতে পারে। আবার নাও হইতে পারে। আর তবে না হওয়ার সম্ভাবনা খুব বেশি কেন? কারণ করোনার যে ইয়েগুলো আপনার টিকাটা যে সময়ে দেখা যায় আপনার আমাদের কাছে আসছে বা খুব কম সময় পাইছে ওইটা। ওইটা আরো ট্রায়াল এর দরকার হুম ছিল। আরো সময়ের দরকার ছিল কিন্তু আসলে ওইভাবে ইয়ে করতে পারেনি। এইজন্য হইছে। কিন্তু এই যে বা এই র‍্যাবিস এর যে টিকা সেটার আপনি হিস্ট্রি যদি চেক করেন, আপনি ChatGPT বা Gemini কে আস্ক করবেন, হিস্ট্রিটা আপনি দেখবেন। 1885 থেকে এটা স্টার্ট করা হইছে। তারপরে এটা দেখা যায় ডে বাই ডে হচ্ছে এটা ডেভেলপ হয়ে 1985 থেকে হচ্ছে এটা সেল কালচার ভ্যাকসিন যেটা হচ্ছে আমরা বর্তমানে এখনো দিচ্ছি। এটা হচ্ছে সেল কালচার।
এই সেল কালচারটা আসছে 1985 ওই সময় থেকে এটা দেখা যায় আপডেটই হচ্ছে। তখনও ডোজের ক্ষেত্রে একটু পার্থক্য ছিল। ওই নাভির চারপাশ তারপরে ইয়ে করতে, করতে এখন ডোজগুলা কমতে, কমতে মোটামুটি হ্যাঁ, হাতে হ্যাঁ, হ্যাঁ। চলে আসছে। তো এই ইতিহাসটা আপনি একটু দেখবেন। তো যদি ঠিক আছে। এতটা সমস্যাই হইতো বা কোনো এরকম সমস্যা হইতো, অনেকে আছে ওরকম ওভারডোজ দিচ্ছে। আপনি আমার চ্যানেলেই পাবেন। আমি অনেকের সাথে কথাও বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এই যে দেখেছি কয়েকটা আবার ভিডিও। যদিও সব দেখিনি। আমার পরিচিত এরকম অনেকে আছে যারা হচ্ছে এরকম মানে ওভারডোজ অনেক সময় অনেকে অনেক সময় দিছে। মানে দেখা যায় হুম, এরকম ৫-৭ বছরের হিস্ট্রিও তাদের আছে। তো ওরাও দিব্যি সুস্থ আছে। ওরকম কোনো শারীরিক সমস্যার কথা আমি আ মানে বলতে শুনিনি বা দেখিনি তাদের এরকম কিছু হইছে। তো হুম। জাস্ট অ্যাজিউম মানে অ্যাজাম্পশন যেটা বলে প্রিজাম্পশন মানে ওইটার উপরে বেস করে আসলে এতটা ইয়ে করার ভয় পাওয়ার দরকার নাই। এরকম হইলে আরো আগে হইতো। এই টিকাটা নিরাপদ। কারণ অনেক আগে থেকে এটা চলে আসছে সেম টাই। এটা এখনো নিরাপদ। এটা করোনার মতো ওরকম ইয়ে দিবে না। তবে অতিরিক্ত নেয়া উচিত না আরকি। এটা আমরা এইজন্য বলি যে মানে আমরা ইনডালজ করি না যে অতিরিক্ত এই কয়দিন আগে এক কোথাকার এক নামধারী ডাক্তার এই যে আমার বিরোধিতা করছে। আমি এটা ওই যে কমিউনিটি পোস্টেও শেয়ার করছিলাম। যে উনি হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। টিকা দেয়ার ব্যাপারটা হচ্ছে ইনডালজ করছে। যে একবার দিল ৩ মাস আগে আবার দেয়া যায়। তো এতে করে তো আসলে টিকার অপচয়টাও তো খারাপ, তাই না? কারণ এখন কিন্তু টিকার সাপ্লাই হ্যাঁ, কম। হ্যাঁ, আপনি দেখবেন সেটাই। আ বা যাদের সাথে এই যে রিসেন্ট কথা বলছি, টিকা কিনতে পারছে না। না সরকারিভাবে না হচ্ছে কিনে দিতে পারছে না। এমন ঘটনাও আছে অনেক জায়গায়। তো সেই ক্ষেত্রে টিকার হ্যাঁ, এর মধ্যে এরকম অপচয়টা যেন না হয় ছিল। সেটাও তো আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত। ঠিক না? এই হচ্ছে সেটাই, ব্যাপার সেটাই। আরকি। তো এখন আর হ্যাঁ, বলেন। এখন যেটা বলতেছি এটা হচ্ছে একটু পশু সম্পর্কে বলি। বিড়াল এখন আরেকটা বিড়াল আছে বুঝছেন? এখন এটাকে কি টিকা মানুষের টিকা আর এর টিকা তো মনে হয় আলাদা। এটাকে আমি যদি ভ্যাকসিনেশন করি, আমি দেখলাম যে ৩ বছরে ৩ টা টিকা দিলে নাকি আজীবন আর বিড়ালকে ভ্যাকসিন দিতে হয় না এরকম এখন দেখলাম। আর এটা আ আমি তো আসলে ওই যে ভেটেরিনারি আমি এই ব্যাপারে তেমন একটা বেশি কিছু জানি না। কারণ বিড়ালের ব্যাপার তো। আ তারপরে ও হচ্ছে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমারও সমস্যা নেই। আমারও আসলে বিড়াল আছে বাসায়। আমার ওই যে একজন ফ্রেন্ড আছে ভেটেরিনারিয়ান। আ ও বা তার কাছে হচ্ছে নিয়ে যাইতাম। ইভেন আমিও মাঝে মধ্যে দিয়ে ফেলি আরকি বছর ১ বছর পর, পর আপনার ওই যে র‍্যাবিসিন একটা পাওয়া যায় ভ্যাকসিন। এটা আমার চ্যানেলে ভিডিও আছে আমি যে আমার বিড়ালগুলোকে যে আমি নিজে দিছি। তবে আপনি নিজে ট্রাই করবেন না কখনোই। কারণ আমরা তো দেখা যায় ওই যে হিউম্যান প্র্যাকটিস করি, করতে, করতে দিয়ে ফেলা যায় আরকি। একটা ইয়ে থাকে। তো এটা তাইলে পশু ডাক্তারের থেকে দেওয়াটাই মনে হয় তত্ত্বাবধানে ভালো হবে। দেয়াটা বেটার আরকি। আমার ভিডিওতে আমি আর দিছি যেহেতু আমি আমাদের এইখানে নাইও পশু ডাক্তার, এখন এই জন্য এখন দেওয়াও হচ্ছে না। মানে আমাকে বারবার বলে তো যে বিড়ালকে নিয়ে কিভাবে কি বিড়ালকে টিকা হ্যাঁ, দেওয়া বিড়ালকে যাবে। দিয়ে রাখলে হচ্ছে কি মানে ওই যে নিচ থেকে জলাতঙ্কটা হওয়ার চান্সটা থাকে না। কিন্তু সেই বিড়ালটা যদি আবার এই যে মানে ইনডোর না হয়, যদি এরকম আউটডোরে যাওয়ার অভ্যাস থাকে সেই ক্ষেত্রে কিন্তু আবার আউটডোরে রাখি, আমি আসলে ভিতরে রাখি না, এই জন্যই তো মূলত ঝামেলা। বুঝতে পারছি। তাহলে আপনি আ তারপরে ভ্যাকসিন করিয়ে রাখেন। কারণ নিজ থেকে আর জলাতঙ্কটা হবে না। ক্যারিয়ার মানে বাইরে গেলে এমনিতে ঝুঁকি থাকে। আপনাকে আঁচড় দিলে অন্য একটা প্রাণীর সংস্পর্শে এসে আপনাকে আঁচড় কামড় দিলে আবার সেটা আবার আপনার বডিতে ঢুকিয়ে দিতে পারে। সেটা আছে। একটা ভিডিও আছে আমি দিব ওই যে র‍্যাবিসিন সম্ভবত ভ্যাকসিনটার নাম। তারপরেও আপনি একজন মানে ঠিক ভেটেরিনারি আছে। ডাক্তারের সাথে পরামর্শ করে হচ্ছে এটা দেয়ার চেষ্টা করি। দিয়ে রাখলে ভালো। আমিও দিয়ে রাখি। আমার বাসায় কতগুলো বিড়াল আর আছে এগুলো র‍্যাবিসের যে ভ্যাকসিনটা, এটা তো মনে হয় শুধু জেলা শহরে সরকারিভাবে দেয়। আর থানাতে মনে হয় ওইভাবে দেয় না। থানাতে থাকে না তো, আমি থানাতে যতদূর থাকে না। থানাতে আমি আমি আমাদের এই স্থানীয় যে থানা সেখানে ওই যে রিগটা মাঝে মধ্যে পাওয়া যায়। কিন্তু রিগ তো আর সবার লাগে না। কিন্তু সদর হাসপাতালে আপনার এভেইলেবল থাকে। বুঝতে হ্যাঁ, পারছেন? সেটাই। আচ্ছা আপনার কি সদর আর কোন হাসপাতালে ওই প্রশ্ন যে আছে? ইন প্রশ্ন আছে। একটা হচ্ছে এটা নিজের থেকে প্রশ্নটা বানানো যে ধরেন একজন রোগী ৬ মাস পর র‍্যাবিসে মারা যাবে। এটা তো আমরা জানি না। তবে আমি একটা দেখলাম যে একজন মেক্সিকান রোগী সামান্য একটা বিড়ালের আঁচড় থেকে ৬ মাস পর র‍্যাবিসে মারা গেছিল। তো ধরেন ৬ মাস আগে র‍্যাবিসে মারা যাবে। সে যদি ৫ মাসের সময় যদি ভ্যাকসিন দেয় তাহলে কি সে সুরক্ষা পাবে? বেঁচে যাবে? ৭ দিন যদি পার এটা হয়ে আমার যায়। মনে থেকে ৭ দিন বললাম না যে ধরেন ১ মাস হাতে সময় বাকি। ওই যে ধরেন, হ্যাঁ, ধরেন হাতেই আঁচড় দিছে। এটার কারণে সে ৬ মাস হ্যাঁ। পরে তার এই ভাইরাসটা তো মানে ব্রেইনকে আক্রান্ত করে আপনি জানেন হয়তো। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি জানি। এটা ধরেন ব্রেইন পর্যন্ত পৌঁছে গেছে। স্নায়ু দিয়ে ঠেলতে, ঠেলতে ব্রেইন পর্যন্ত প্রায় পৌঁছে গেছে। তো এখন হাতে সময় আছে ১ মাস। এর মধ্যে সে আক্রান্ত হবে। হাতে সময় আছে ১ মাস। এখন সে যদি এখন সে ভ্যাকসিন দিল। ৩ টা শট দিয়ে ফেলছে ভ্যাকসিন। ০, ৩, ৭ ভ্যাকসিন তাতে কি বাঁচবে? হ্যাঁ, এতে করেও দেখা যায় আপনি সুরক্ষা পাইতে পারেন। কারণ ৭ দিন থেকেই হচ্ছে অ্যান্টিবডিটা গ্রো করা শুরু করে। ১৪ দিনে মোটামুটি একদম আপনার ব্রেইনটাকে একটা প্রোটেক্টিভ একটা লেয়ার দিয়ে ফেলে।
ওই যে র‍্যাবিসের যে ভাইরাস সেটা ওই ব্রেইনকে আর আক্রান্ত হ্যাঁ। করতে পারে না। ওই শিল্ড এর মধ্যে ওটা নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? ও আচ্ছা, এটা একটু হ্যাঁ, এটা জানার ছিল। মানে আমি ঘটনা হচ্ছে যখনই সুস্থ থাকা অবস্থায় সন্দেহ হওয়া মাত্র এটা আসলে দেওয়া উচিত। দিয়ে ফেলা উচিত। কারণ কে কখন কিভাবে বেঁচে যাবে সেটা তো হ্যাঁ, আসলে আর বলা যদি যায় না। কোন কারণে বাই চান্স আল্লাহ না করুক এরকম আ আ কারো লক্ষণ চলে আসলো, হ্যাঁ? সেই ক্ষেত্রে হুম। আর এই টিকা কোন কাজে দিবে না। কারণ টিকাটা কাজ করতে, করতেই তো তারপরেও আপনার ব্যতিক্রম আমি দেখছি। তবে এটা মারাই যায় বেশি মানুষ। এটা আমি যতদূর জানি। হ্যাঁ, কারণ মানে ব্রেইনটাকে একদম মানে নষ্ট করে মানে ইয়ে করে ফেলে আরকি। মানে কন্ট্রোল এ নিয়ে নেয়। হ্যাঁ, ওই যে আমরা ছোটবেলায় এরকম অনেক মুভি দেখছি না? এরকম জম্বি, একটা ভাইরাস। হ্যাঁ, 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 বুঝতে এইরকমই পারছি। তো ব্যাপারটা হ্যাঁ, তো হ্যাঁ। এরকমই। আর আরেকটা কথা হচ্ছে আ বাংলাদেশের কি মানে র‍্যাবিসে বিড়ালের আঁচড়ে মারা গেছে এরকম কি হাসপাতালে রেকর্ড আছে? এরকম তো এরকম তো অনেক, অনেক এরকম ঘটনা পাওয়া যায়। আপনি YouTube সার্চ করলে পাবেন। আছে তবে এতটা না। আগে যেরকম ছিল, এখন মানুষ যথেষ্ট সচেতন। না কুকুরে মারা যায় আমি এটা দেখছি। কিন্তু বিড়ালে কখনো আঁচড়ে মারা গেছে এরকম কি বাংলাদেশে ঘটেছে কিনা? বাংলাদেশের ঘটনা তেমন একটা মানে মানে আমাদের ওই ডেস্ক রিসার্চ আমরা নেই না। তবে ওই বাইরের কিছু দেশের ঘটনা আছে। বাংলাদেশেরটা ওরকম ইয়ে না। তো বিড়ালের আঁচড়ে মারা যায়, হতে পারে এরকম হয়তোবা হ্যাঁ, বাইরেও হ্যাঁ, আছে হ্যাঁ, হ্যাঁ। এরকম হইতে পারে। 21% এরকম চান্স। মানে কুকুরেরটা বেশি কিন্তু 21% হচ্ছে এরকম। আ বিড়ালকেও ফেলে দেয়া যায় না। কারণ মোটামুটি ৬ টা প্রাণীকে হচ্ছে শনাক্ত করছে সায়েন্টিস্টরা। যে তারা হচ্ছে হ্যাঁ, ইঁদুর জলাতঙ্ক আছে, ছড়ায়। বানর আছে, হ্যাঁ, শেয়াল, বেজি আছে, বেজি শেয়াল আছে। এগুলা এজন্য এটাকে একবারে ইয়ে থেকে তো মানে বের করে দেয়া যায় না। বিড়াল বলে ঠিক আছে এটা কম আরেকটা ছড়ায়। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আরেকটা প্রশ্ন হচ্ছে মানে যার জলাতঙ্ক হবে মানে সে কি বুঝতে পারে যে আমার ১-২ মাস পর আমার হতে পারে বা মানে বমি, বমি ভাব বা এরকম কি কোনো পূর্বাভাস আসলে মেডিকেলের ভাষায় আছে? এইটা আসলে মানে ও ওরকম নাকি একদিন হুট করেই চলে আসে জলাতঙ্ক মানে এটা আসলে মাথায়? হুট করেই হয়। হুট করে হয় মানুষটা ওই যে পরবর্তী ৭ দিনের মধ্যে মারা যায়। ৭ কি একদম ১০ হুম, দিনের মধ্যেই শেষ। হুট করে আচ্ছা লক্ষণ ১০ আসে, দিন আগে সে পুরোপুরি সুস্থই থাকে। সুস্থই থাকে হ্যাঁ। এটাই তো প্রবলেম। সুস্থই থাকে মানে ইয়ে করতে পারে শুধু দেখবে যে ওই যে পানি যখন নিতে যাবে না, পানি যখন ড্রিংক করতে হুম। যাবে, তখন সে ওই ড্রিংক করতে পারবে না। তার গলায় খিঁচুনি শুরু হয়ে যাবে। তো তখনই মানে ধরে নিতে হবে যে হয়ে হ্যাঁ, গেছে র‍্যাবিট। জলাতঙ্ক তখন আর বাঁচানো হ্যাঁ, হ্যাঁ, সে সম্ভব না। র‍্যাবিট। তখনই শনাক্ত করা হয়। তখন দেখা যায় মানে খুব মর্মান্তিক ভাই। মানে এটা তাকে হচ্ছে যে শেষ সময়টা যখন চলে আসে, তাকে তো এমনি আইভি ফ্লুইড দিয়ে হুম, রাখে। হাত-পা গুলা বেঁধে বেডের সাথে ইয়ে করে রাখে। না হলে তো সে আবার আরেকজনকে যদি কামড়ায়, সে আক্রান্ত হইলে আক্রান্ত প্রাণীর লালার মধ্যে তো এটা থাকে। ভাইরাসটা আচ্ছা থাকে। তাইলে ওরা কি মানে কামড়াতে চাইবে এরকম? হ্যাঁ, কারণ ব্রেইনের তো আর যাদের কন্ট্রোল থাকে না তখন। আপনি ওই যে আচ্ছা একটু হ্যাঁ, YouTube ইয়ে হ্যাঁ। করবেন, দেখবেন। আমার যে বিড়ালটা যে হারায় গেল যেদিন মানে ধরে নিলাম মারা গেছে। কিন্তু সে বিড়াল কিন্তু তার আগে আক্রমণাত্মক ছিল না। তাইলে কি ও কি আমি ভাবতেছি ও কি মানে হার্ট অ্যাটাক বিড়াল এসব কারণেও তো মারা যেতে পারে নাকি? হ্যাঁ, হইতে পারে। হার্ট অ্যাটাক হ্যাঁ, হইতে পারে। কিন্তু কারণ আসলে হচ্ছে সব তো বিড়াল তাহলে আক্রমণাত্মক থাকতো। কারণ তার যেদিন বিড়ালটা হারায় যায় তার আগের দিনও বিড়াল অনেক ভালো, সুস্থ এমনকি মানে কখনো আক্রমণাত্মক ছিল না। আ ওইটাও না মানে বিড়াল সুস্থ থাকলে যে আপনি আক্রান্ত হবেন না এমন না। আবার এমন ২-১ টা ঘটনাও আছে। খুবই মানে কম যদিও। ওই যে বাহকের ব্যাপারটা আমি কিন্তু অনেকের সাথে আলোচনা করছি। যে বিড়ালের যদি আপনার ভ্যাকসিন ইয়ে নেওয়া হয়, আপনার যদি কোন কারণে র‍্যাবিড এটা যদি নেওয়া হয়, এটা যদি জলাতঙ্কে আক্রান্ত না হয় সেই ক্ষেত্রে আপনাকে আক্রান্ত করতে পারে কিভাবে? এটা যদি বাইরের বিড়ালের সাথে মিশে বা বাইরের কুকুরের সাথে মিশে এক জায়গায় যদি খাবার খায়, স্বাভাবিকভাবেই তো ওই যে মানে বিড়াল কুকুরে মানে সার্টেন একটা জায়গায় খাবার খেলে মানে বিড়াল গিয়ে হচ্ছে কি করে? ওই জায়গাটা চাটে বা অন্য কুকুর গিয়ে চাটে না? তো এই লালার মধ্যে হুম, যেহেতু হুম। জলাতঙ্কটা থাকে বা ভাইরাসটা অবস্থান করে সেক্ষেত্রে সে কিন্তু এই জিহ্বা দিয়ে মানে এটা বাহক হিসাবে মানে ক্যারিয়ার বলে। ওইভাবে কিন্তু এটা মানে অ্যাডপ্ট করে আপনার ঘর পর্যন্ত নিয়ে আসতে পারে। তো পরবর্তীতে দেখা যায় ওই যে সে অনেক সময় এরকম করে না? বিড়াল কুকুর তো করেই সামনের যে ২ হাত মানে ২ পায়ের কথা বলছি। সেগুলো চেটে পরিষ্কার হুম, করে। হুম। তো তার থাবার মধ্যে বা হচ্ছে নখের মধ্যে কিন্তু পরবর্তীতে এই লালাটা লাগে। এখন এটা আসলে মানে ইভ্যালুয়েট করাটা খুব কষ্ট। যে আসলে যত দ্রুততম সময়ের মধ্যে আপনাকে এ ধরনের যে বাইরে থেকে আসলো, চেটেপুটে আসলো, হাত মানে যে আপনার নখ এরকম চাটাচাটি করে দেন আপনার বডিতে হচ্ছে পুশ করল। তো ঢুকিয়ে দিল। সে কিন্তু র‍্যাবিড না। বুঝতে পারছেন? তারপরেও কিন্তু আপনি আক্রান্ত হবেন। হ্যাঁ, এরকম ২-১ টা ঘটনার প্রমাণ আছে। একটা সায়েন্টিস্ট ইন্ডিয়াতে হচ্ছে এরকম একটা গবেষণা করছিলেন 1991 এ। সেখানে উনি দেখাইছেন যে কতগুলা কুকুর
আপনার জলাতঙ্কে আক্রান্ত না কিন্তু স্টিল তার যে স্যালাইভা মানে ওই যে থুথুর হুম, মধ্যে হুম। আপনার আ মানে এই জলাতঙ্কের র‍্যাবিস ছিল। ভাইরাস বিদ্যমান ছিল। এগুলা অনেকদিন বেঁচে ছিল কিন্তু র‍্যাবিট ছিল না। তো বুঝতে পারছেন আশঙ্কাটা কোথায়? ও তাইলে তো এটা তো বিপজ্জনক। হ্যাঁ, এই সেইম বিষয়টা কিন্তু আপনি যে আপনার বিড়ালকে বললেন না যে টিকা দিবেন। টিকা দিলেও কিন্তু সে ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। কারণ সে তো হচ্ছে আউটডোর ক্যাট। তাকে যদি ঘরে বন্দি করে রাখতে পারেন, যদি না যায় অন্য বিড়ালের সাথে না মিশে, বাইরে থেকে আসা, সেই ক্ষেত্রে টিকা দিলে আপনাকে কামড় দিলেও সমস্যা নেই। বুঝতে পারছেন? ও আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে আপনার মানে সাথে তাইলে একটা আ কুকুর হ্যাঁ, হ্যাঁ। আ আপনার সাথে যে টাইম আমার মানে বরাদ্দ ছিল সেটা শেষ হয়ে গেছে। আর আমি ও সময় দিতে পারছি ঠিক না। আরো আছে, ঠিক। কয়েকটা কল আছে আর সেগুলো ভাই একটা শুধু কথা ছিল সেটা হচ্ছে টিটেনাসটা নেওয়া হয় এটা কখন মানে র‍্যাবিসে? টিটেনাসটা লাস্ট কোর্সে। ১ম দিনে তো নেয়া যায়। আমি তো টিটেনাস নিইনি তাতে কি সমস্যা হবে? না, টিটেনাস না নিলে ওরকম সমস্যা না। মানে তারপরেও দিয়ে ফেলা ভালো আরকি। আর টিটেনাস জেনারেলি হচ্ছে আমাদের তো আসলে ওই যে প্রাইমারি যে schedule ছোটবেলায় তো আমরা ৩ টা শট দেই। হ্যাঁ, দেয়ার পরে হুম, ৫ হুম। বছরের মধ্যে একটা দেয়া থাকলে আর দেয়া লাগে না এরকম আরকি। আপনি বিগত ৫ বছরে না অনেকে একটা শট দেখলাম যে দিছেন। র‍্যাবিসে টিটেনাস দিতে বলে। দেখলাম কিছু, কিছু ডাক্তার। দিয়ে ফেলা ভালো আরকি। দিয়ে ফেলা ভালো। যদি মানে এখন আমি তো ৪ টা ডোজ অলরেডি দিছি। এখন ৫ম ডোজ দিব। আর কি টিটেনাস দেওয়ার দরকার আছে? টিটেনাসটা তো ওই যে এটা তো মানে টোটালি ভিন্ন একটা জিনিস। মানে সেটা ও হচ্ছে ধনুষ্টঙ্কার। ধনুষ্টঙ্কার। আপনি চাইলে দিয়ে ফেলতে পারেন। হুম, যদি বিগত ৫ বছরের মধ্যে না দিয়ে থাকেন ধনুষ্টঙ্কারের টিকা, সেক্ষেত্রে একটা শট হুম। নিয়ে নিতে পারেন। এটার সাথে তো মানে র‍্যাবিসের কোনো সম্পর্ক র‍্যাবিট এর নেই। কোন সম্পর্ক নেই। কোন সম্পর্ক নেই। ও ঠিক আছে ভাই, ঠিক ঠিক আছে। আছে ভালো সময় থাকেন দেওয়ার তাহলে জন্য আজকে ধন্যবাদ। আপনাকে বিদায়।